তাহলে আচ্ছা, আমরা আজকে যেটা হচ্ছে HTML এর ক্ষেত্রে বিভিন্ন আমরা কমেন্টস নিয়ে কাজ করি, যে আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেভাবে কমেন্টস গুলো দেই সেভাবে আমরা HTML এও কমেন্টস দিতে পারবো। কমেন্টস সম্পর্কে তো ধারণা আছে তো, তাই তো? জি স্যার, যে সিতে ইউজ করছি যেগুলো ওইগুলো। না স্যার, এই কমেন্ট কোর্স মানে পারি স্যার। আচ্ছা, কমেন্টস মানে কি ওই প্রোগ্রামটা আর আউটপুটে এর কোনো ইফেক্ট পড়বে না। আর কমেন্টস আমরা কেন লিখি, কি কারণে বলতে পারো? স্যার যাতে আমরা সহজে বুঝতে পারি যে কি লিখছে, হ্যাঁ, এটা যাতে কি কাজ করছে। দেখা যাচ্ছে যে তুমি এখন একটা প্রোগ্রাম করে গেলে, পরে 2 বছর পরে ওই প্রোগ্রামটা আবার এডিট করার দরকার হলো, তখন তুমি যদি ওই প্রোগ্রামের কোডটা, সোর্স কোডটা যদি ওপেন করো, যদি অনেক বড় প্রোগ্রামিং হয়, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে এর কোন লাইনের কি কাজ, কোন ফাংশনের কি কাজ, কোথায় শুরু কোথায় শেষ, এটা কিছু বোঝা যাবে না। কিন্তু কমেন্টস করা থাকলে ওইটা সহজেই বোঝা যাবে যে আমাদের কোথায় শুরু হচ্ছে, বা কোন ফাংশনটা, এই ফাংশনটা কেন ব্যবহার করছি, এটার কাজ কি প্রোগ্রামে, এটা ফুটার সেকশন, এটা হেডার সেকশন, এটা মেইন কন্টেন্ট সেকশন। এভাবে আমরা সহজে কিন্তু আপডেট করতে পারবো কমেন্টস করা থাকে। কমেন্টস এর ভেতর যেটুকু থাকে সেটুকু মূল প্রোগ্রামে কোনো ইফেক্ট তার পড়ে না। অর্থাৎ বিশেষ আমরা HTML এর ক্ষেত্রে যেটা HTML comments are placed in between, অর্থাৎ লেফট অ্যারো মতন আছে একটা, তাই তো? অর্থাৎ লেস দ্যান সিম্বল, তারপর এক্সক্লেমেশন মার্ক, তাই তো? তারপরে দুটো ড্যাশ ড্যাশ, মাইনাস। হ্যাঁ, দুটো ড্যাশ ড্যাশ, তারপরে তোমার কমেন্টস এর যতটুকু তুমি লিখতে চাও সেটুকু লেখো। এখানে দেখা যাচ্ছে যে ট্রিপল, বলে দেই, এখানে এই অংশটুকু দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ, এখন এইখানে হচ্ছে যে ডট ডট, এর মানে হচ্ছে বোঝা যাচ্ছে এর ভিতর তোমার মেন যা লেখা সেটা লিখতে হবে। আর আমাদের লেফট সাইডে একটা অংশ আর রাইট সাইডের অংশটা এটুকু ফিক্সড থাকতে হবে। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, HTML এখানে একটা প্রোগ্রামিং, এই প্রোগ্রামটুকু আমরা কপি করে হ্যাঁ, এখন কপি করে নিয়ে আসছি। এটা দেখা যাচ্ছে তো এখানে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন এখানে কিন্তু কমেন্টস সেকশন আছে এটুকু। এটা কিন্তু এই প্রথমে আসছে লেফট, অর্থাৎ লেস দ্যান সিম্বল, তারপর হচ্ছে একটা এক্সক্লেমেশন মার্ক, তারপর দুটো ড্যাশ ড্যাশ, ডকুমেন্ট হেডার স্টার্টস, তারপরে ড্যাশ ড্যাশ, রাইট অ্যারো। অর্থাৎ আমাদের এইটুকু, এই দুটো অংশটুকু কিন্তু অবশ্যই কি হতে হবে, থাকতে হবে। এখানে কিন্তু একটা ড্যাশ যদি কোনো কারণে ভুল করে না দাও, তাহলে কিন্তু এটা কি হলো, কমেন্টস হলো না। দেখো কালার চেঞ্জ হয়ে গেছে না? কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, কালার চেঞ্জ হয়ে গেছে, কারণ হচ্ছে এটাকে লাস্ট পর্যন্ত যখন সিম্বলটা পেয়েছে এইটাকে একটা ইন্ডিং সিম্বল হিসেবে ধরে নিয়েছে। হ্যাঁ, মাঝখানে সবকিছুই একটা কমেন্টের ভিতর নিয়ে আসছে এইটুকু সব। তাহলে এখানে আবার এখানে খেয়াল করো, যদি একটা স্পেস দিয়ে ফেলে কেউ, যদি লেফট অ্যারো দেওয়ার পর একটা স্পেস দিয়ে ফেলছে, তাহলে কিন্তু কমেন্টস হবে না। অর্থাৎ এটা কোনো স্পেস রাখা যাবে না, অর্থাৎ লেফট অ্যারো, তারপর এক্সক্লেমেশন মার্ক, তারপরে ড্যাশ ড্যাশ সিম্বল দিতে হবে। এরপর আসি আমরা, এইভাবে কমেন্টসটা দেওয়া হলো। এই কমেন্টসটা রান করলে ওই কমেন্টসে যা লেখা থাকবে সেটা কিন্তু আউটপুটে কিছুই আসবে না। আমরা তোমরা রান করে প্র্যাকটিস করে দেখতে পারো। এরপর যেটা ভ্যালিড এবং ইনভ্যালিড কমেন্টস, যেটা বললাম যে একটু আগে, যে কোনো রকম
কোনো ধরনের যদি কোনো স্পেসও চলে আসে, যেমন এইখানে এটা ভ্যালিড কমেন্টস, হ্যাঁ, কিন্তু এখানে ইনভ্যালিডের ক্ষেত্রে এখানে দেখো একটা স্পেস দেওয়া হয়ে গেছে, দেখা যায়। জি স্যার। ওইখানে একটা স্পেস দেওয়ার কারণে ওইটা একটা ভ্যালিড কমেন্ট ইনভ্যালিড কমেন্ট হয়ে গেছে। এই যে এটা এখানে কিন্তু এখানে একটা স্পেস হয়ে গেছে, তাই না? এরপর আসি আমরা মাল্টি লাইন কমেন্টে। যদি একাধিক লাইন যদি একসঙ্গে লিখতে চায়, তাহলে জাস্ট ওই একই রকম এইটা লিখে ইন্টার দিয়ে দিয়ে একাধিক লাইনে লিখতে পারবে, দিয়ে আমাদের ইন্ডিং হবে হচ্ছে ঠিক ওই সিম্বল দিয়ে, ইন্ডিং সিম্বল। কন্ডিশনাল কমেন্ট সাধারণত এখন ব্যবহার হয় না, এটা ইন্টারনেট এক্সপ্লোরার শুধু সাপোর্ট করে, অন্যান্য ব্রাউজারগুলো সাপোর্ট করে না, সেহেতু ওটা তেমন একটা দরকার নেই ব্যবহার করার। কমেন্ট ট্যাগ, এই কমেন্ট ট্যাগটা শুধুমাত্র ইন্টারনেট এক্সপ্লোরারই কাজ করে। যে আমরা যদি কোনো একটা ট্যাগের ভেতরেই যদি একটা অংশকে আমরা কমেন্টস হিসেবে রাখতে চাই, তখন আমরা এই কমেন্ট, তারপরে যে কমেন্টের ভিতর যে টেক্সটটা লিখবো সেই টেক্সট, তারপরে আবার কমেন্ট দিয়ে শেষ করব। এটা হচ্ছে যদি ইন্টারনেট এক্সপ্লোরারে যদি কাজ করি, তাহলে এই নটটা কি করবে, দেখাবে না, শো করবে না, নটটাকে কমেন্ট হিসেবে নেবে। কিন্তু অন্যান্য ব্রাউজারের ক্ষেত্রে এটা সাপোর্ট করে না, মানে তখন এই নটটাকেও একটা স্ট্রিং হিসেবে দেখাবে এবং টোটালটার সাথে এই নটটা শো করবে। কমেন্টিং স্ক্রিপ্ট কোড। স্ক্রিপ্ট কোড বলতে আমরা যদি বিভিন্ন ধরনের স্ক্রিপ্টিং, যেমন ভিবি স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্ট কোডগুলো, যেমন এটা একটা স্ক্রিপ্ট কোড, অর্থাৎ হেড ট্যাগের ভেতর একটা স্ক্রিপ্ট কোড, যেটার কাজ হচ্ছে ডকুমেন্ট রাইট হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ এই লেখাটাকে, এটাকে যখন আমরা কল করব, তখন এই স্ক্রিপ্টে কল করব, তখন এই হ্যালো ওয়ার্ল্ডটা লেখা দেখাবে। কিন্তু আমরা যদি এটাকে একটা কমেন্ট হিসেবে রাখতে চাই, তখন এইভাবে দিলে, এই কমেন্ট সিম্বল এইভাবে ব্যবহার করলে আমরা এই ডকুমেন্ট রাইট এটাকে, এই লাইনটাকে একটা কমেন্টসে রাখবে, অর্থাৎ এর কোনো আউটপুট আসবে না। বুঝা গেল এটুকু? যদি আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগের ভিতর যদি একটা কমেন্ট রাখতে চাই, তখন এইভাবে লিখবো। এখানে যেমন যদি আমরা কমেন্টস যদি থাকে, যদি কমেন্টস এইখানে যদি কমেন্টস আকারে থাকে, তাহলে একটা লেখা দেখাবে না, অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখাবে না। আর যদি এটা তুলে দেয়, তাহলে হ্যালো ওয়ার্ল্ড দেখাবে একবার, আর একবার দেখাবে এখানে পি ট্যাগের জন্য একটা হ্যালো ওয়ার্ল্ড, দুটো দেখাবে। এটা স্টাইল শিটের ক্ষেত্রেও এই যে স্টাইল ট্যাগের ভিতর, আগেরটা যেমন আমরা স্ক্রিপ্ট ট্যাগের ভিতর ব্যবহার করছি, এখন সেই স্টাইল ট্যাগের ভিতরও আমরা কমেন্টস দিতে পারি। যেমন স্টাইল ট্যাগের ভিতর আমরা সাধারণত যখন সিএসএস নিয়ে কাজ করব, তখন এই স্টাইল ট্যাগটা ব্যবহার করব। যেমন এক্সাম্পলের আগে একটা ডট আছে, এটা একটা ক্লাস টাইপের একটা এক্সাম্পল, অর্থাৎ এক্সাম্পলটা একটা ক্লাস টাইপের। এখন এই ক্লাসটার কাজ হচ্ছে কি, বর্ডার 1 পিক্সেল, এবং বর্ডারটা দেখাবে সলিড, এবং এর একটা হেক্সাডেসিমাল কালার কোড, এটা হেক্সাডেসিমাল এর জন্য নির্ধারিত একটা কালার আছে। এখন এই কালারটা কি হবে, এই এক্সাম্পল এই ক্লাসটা যখন কল করব, অর্থাৎ ডিভ ক্লাস কল করছে হচ্ছে এক্সাম্পল, এটা ডাবল কোটেশনের ভিতর লিখতে হবে। এক্সাম্পলকে যখন কল করছি, তখন এই যে হ্যালো ওয়ার্ল্ড যে লেখাটা আছে, এইটার কি হবে, এটার কালারটা, এটা একটা বর্ডার হবে, লেখাটা একটা বর্ডার আসবে, এবং বর্ডারের কালারটা এই কালারটা হবে, অর্থাৎ এরকম লেখা আসবে এবং বর্ডারের একটা কালার হবে। এটা আমরা রান করে দেখবো। জি স্যার। আসছে? তাহলে এটাকে আমি কমেন্টস তুলে দেই। এখন আমরা যদি এটাকে রান করি,
এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসছে এবং লেখাটার বর্ডারের কালারটা কি আসছে, গ্রিন একটা কালার আসছে না? স্যার স্যার দেখা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, তোমাদের এটা শেয়ার দিতে হবে। আচ্ছা কমেন্টস, আচ্ছা এটা দেখা যায় এখন। জি স্যার। এখন এটাকে রান করলে টেক্সটের পায়ে যে একটা বর্ডার চলে আসছে এবং বর্ডারটা কি আসছে, অন্য একটা কালার। একটা কালার আসছে না কি, গ্রিন কালার, তাই তো? জি স্যার ওই টাইপ। হুম, একটা গ্রিন একটা কালার চলে আসছে। এখন আমরা যদি এইখানে টেক্সটের এই টেক্সটের যদি কালার দেখা যাচ্ছে নোটপ্যাড, জি স্যার দেখা যাচ্ছে। এখন এইখানে যদি কালার যদি আমরা চেঞ্জ করে দেই, তাহলে কিন্তু এইখানে কালারটা, এইখানে যা লিখবো তার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আর আমরা যখন সিএসএস নিয়ে কাজ করব তখন আরো ডিটেলস এগুলো নিয়ে আলোচনা করব। এরপর আসি তারপর তাহলে এখানে হচ্ছে কমেন্টিং স্টাইল শিট, অর্থাৎ স্টাইল শিট যদি আমরা এটা কমেন্টের ভিতর দিয়ে দেই তখন আর এই ইফেক্টটা কাজ করবে না, তখন এর কালারটা দেখাবে, তখন বর্ডারই দেখাবে না তখন, অর্থাৎ তখন ডিপ ক্লাস এক্সাম্পল, এই এক্সাম্পল ক্লাসের কোনো কাজই ফাংশনই থাকবে না তখন। এরপরে আসি, এগুলো মোটামুটি কমেন্টস নিয়ে গেল। এখন আমরা দেখি যে একটা HTML এর ভেতর HTML এর ফাইলে ইমেজ নিয়ে কিভাবে আমরা কাজ করি। ইমেজ ইনসার্ট করার যে মেন যে ইয়েটা স্টেটমেন্টটা সেটা দেখি, যে ইনসার্ট ইমেজ, একটা ইমেজ ইনসার্ট করতে গেলে পেজে কি লিখতে হবে, বেসিক যে স্টেটমেন্ট সেটা হচ্ছে লেফট অ্যারো, যেটা নর্মাল আমরা ট্যাগের ক্ষেত্রে, এটা কিন্তু একটা সিঙ্গেল, এর কোনো ইন্ডিং ট্যাগ নেই, অর্থাৎ একটা ইমেজ ট্যাগ, এটা কিন্তু একটা ইন্ডিং ট্যাগ নেই, এর নিচে নিজেই স্টার্টিং নিজেই এন্ডিং, অর্থাৎ একটা ট্যাগ দিয়ে শেষ। You can insert any image in your web page by using image tag. Following is the simple syntax to use this tag. যেমন আমরা শুরু করতে হবে ইমেজ, তারপরে SRC বলতে বোঝা যাচ্ছে সোর্স, ইমেজ দিয়ে ইমেজ ট্যাগ, তারপরে স্পেস, তারপরে লিখতে হবে সোর্স SRC, তারপরে দিতে হবে সমান সমান চিহ্ন, এরপর ডাবল কোটেশনের ভিতর দিতে হবে ইমেজের ইউআরএল, অর্থাৎ এই যে ইমেজের ইউআরএল বলতে ইমেজটা যে লোকেশনে আছে সেই লোকেশনটা লিখতে হবে। যদি আমরা একটা ফাইলকে যে HTML ফাইলটা সেভ করছি সেই HTML ফাইল যে ফোল্ডারে আছে সেই একই ফোল্ডারে যদি ইমেজ থাকে তাহলে আর এখানে কোনো লোকেশনের কোনো ঝামেলা নাই, ইমেজের নামটা দিলেই হবে। অর্থাৎ ইমেজের নাম যদি হয় XYZ ডট ইমেজের টাইপ জেপিজি বা পিএনজি এই ধরনের, তাহলে ইমেজের নামটা এবং ইমেজের টাইপটা দিলে হবে। আর যদি হয় ইমেজটা কোনো একটা ড্রাইভে আছে, অন্য কোনো একটা ড্রাইভে আছে, সেই ড্রাইভ থেকে অন্য কোনো ফোল্ডার আছে সেই ফোল্ডার থেকে আমাদের অ্যাক্সেস করতে হবে, তখন সেই ফোল্ডারের নামটা দিতে হবে ব্যাকস্ল্যাশ দিয়ে, তখন ইমেজের নাম এবং ইমেজের টাইপ লিখতে হবে। এবং এখানে দেওয়া আছে আরো ডট 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 দিয়ে অ্যাট্রিবিউটস লিস্ট, অর্থাৎ একটা ইমেজের শুধুমাত্র ইমেজটা শো করলাম এটা না,
ইমেজের তো একটা সাইজ থাকতে পারে, হাইট ওয়াইড থাকতে পারে এরকম, বা ইমেজের বর্ডার থাকতে পারে। এখন এইগুলো হচ্ছে বলা হয় অ্যাট্রিবিউট, আরো অ্যাট্রিবিউট এর সাথে দেওয়া যাবে, অর্থাৎ স্পেস দিয়ে দিয়ে এই স্ক্রিন এসআরসি দিয়ে ইমেজ এবং এরপর স্পেস দিয়ে আরো অ্যাট্রিবিউট সেট করা যাবে। আমরা পরে আসতেছি ইমেজের সম্পর্কে অ্যাট্রিবিউট। যেমন একটা এক্সাম্পল দেখি, যে একটা ইমেজ, প্রথমে তো এইচটিএমএল এর কোড সবার জন্য সমান, হেড শুরু, এই যে বডি শুরু। বডির ভেতরে আমার তো পি ট্যাগে জাস্ট একটা প্যারাগ্রাফ প্রিন্ট হবে, প্যারাগ্রাফে লেখা থাকবে সিম্পল ইমেজ ইনসার্ট, অর্থাৎ এইটুকু। এখন আমাদের মেন কাজ, যেটা হচ্ছে একটা ইমেজ ইনসার্ট হবে, ইমেজের নাম আছে টেস্ট ডট পিএনজি ইমেজের নাম, এবং এএলটি যে অ্যাট্রিবিউটটা দেওয়া আছে সেটা হচ্ছে এএলটি অল্টারনেট, অর্থাৎ অল্টারনেট যে একটা টেক্সট দেখাবে। যদি কোনো কারণে ইমেজটাকে রিড করতে সমস্যা হয় বা নেট স্পিড কম থাকে, তখন আমাদের এই অল্টারনেট নামটা দেখাবে যে টেস্ট ইমেজ এটা। আর যদি আমাদের এই ধরনের কোনো সমস্যা না থাকে, তখন কিন্তু এই টেস্ট ইমেজের নামটা আর শো করবে না। তাহলে আমরা এটাকে একটু রান করে দেখব। জি স্যার। আচ্ছা, এখন এখানে আমি দেখতে পাচ্ছি যে টেস্ট ডট পিএনজি, আমার এই নামে একটা, এই ফাইলটা কোথায় সেভ করছি সেটা আমি ডেস্কটপে যদি সেভ করি, সেভ অ্যাজ ডেস্কটপ ইমেজ, সেভ। এখন এটাকে সেভ করলাম, কিন্তু আমার টেস্ট ডট পিএনজি এই নামের তো একটা ইমেজ থাকতে হবে আমার, তাই তো? সেটা তো আমার ডেস্কটপে আনতে হবে। এখন আমি একটা ইমেজ ফাইল নিয়ে আসছি, আর আমাদের মূল যে এটা সেটা আমার এই ইমেজ, এটা হচ্ছে আমার এইচটিএমএল কোড, এবং এটা হচ্ছে টেস্ট ডট পিএনজি। এখন এর টাইপটা দেখি, টিইএসটি টেস্ট। এখন এই টাইপটা আমি দেখতে চাইলে দেখা যাচ্ছে আমার ডেস্কটপ, মনে হয় না? দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না তো? আচ্ছা, এবার দেখা যায়? না স্যার। না স্যার, আগেরটাই দেখা যাচ্ছে শুধু। এবার এখন দেখা যাচ্ছে। জি স্যার, এখন দেখা যাচ্ছে ডেস্কটপ দেখা যায় তো, তাই তো? জি স্যার। ডেস্কটপ, হ্যাঁ, ডেস্কটপে আমি এইটা হচ্ছে ইমেজ নামে, আমি যে এইচটিএমএল ফাইলটা সেটা ইমেজ নামে সেভ করছি, আর টেস্ট এটা আমার একটা ইমেজ ফাইল, যেটা ইমেজ ফাইলটা তো দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যায়। এখন এই ইমেজ ফাইলটা টাইপ যদি আমরা না জানি তাহলে কিন্তু হবে না। আমাদের এইখানে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যে ইমেজের পর রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যে দেখতে হবে আমার টাইপ কি, এখানে কি টাইপ দেখাচ্ছে, দেখা যাচ্ছে? জেপিজি। হ্যাঁ, জেপিইজি, তাই তো? জেপিইজি ফাইল টাইপ দেখাচ্ছে। তাহলে জেপিইজি ফাইল টাইপ, অর্থাৎ আমার ডট জেপিজি, ইমেজের নাম ডট জেপিজি লিখতে হবে। তাহলে আমরা এখানে যদি টেস্ট ডট পিএনজি লিখি হবে না, জেপিজি। এবার এটা সেভ করলাম। এবার আমি এটাকে ইমেজ ফাইলটাকে ওপেন করলাম, দেখা যায়? জি স্যার। ইমেজ ফাইলটা ব্রাউজার আসছে। জি স্যার, আসছে। তাহলে এখন এইখানে যদি আমরা এই এক্সটেনশনটাকে যদি একটু চেঞ্জ করে দেই, জেপি, দেখা যাচ্ছে আমার নোটপ্যাড প্লাস প্লাস? জি স্যার। হ্যাঁ, জেপিজি যদি চেঞ্জ করে যদি পিএনজি দিয়ে দিতাম, তাহলে এখানে যদি আমরা রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমাদের কি ইমেজটা কি শো করছে? করছে না। জি না। এখানে শুধু কি দেখাচ্ছে, টেস্ট ইমেজ। এটা হচ্ছে অল্টারনেট যে নেমটা দেওয়া হয়েছিল ইমেজের, সেই নামটা কিন্তু শো করতেছে, ইমেজটা কিন্তু শো করছে না। এখন যদি আমরা এখানে জেপিজি করে দিই, জেপিজি,
সেভ করলাম, এখানে রিফ্রেশ করি, আমাদের আবার ইমেজটা চলে আসলো। এখন এই ইমেজটা যদি অন্য কোনো একটা ফোল্ডারে থাকে, এখন এখানে ডেস্কটপ দেখা যাচ্ছে, আমার ডেস্কটপ। জি স্যার। এখন এখানে একটা মনে করি ইমেজটা, আমাদের মূল ইমেজ ফাইলটা এই যে ডেস্কটপে, আর ইমেজ ফোল্ডারটা ইমেজ নামে একটা ফোল্ডারের ভেতর এই ইমেজটা আছে। এইবার কি আমরা যদি ব্রাউজ মানে রিফ্রেশ করি, আমাদের ইমেজটা তো কি থাকবে, শো করবে? জি না। করবে না। শো না করার কারণ হচ্ছে আমাদের কোডে চেঞ্জ করতে হবে এখন, অর্থাৎ ওই লোকেশনটা পাচ্ছে না। এখন এখানে আমাদের কি করতে হবে, ইমেজ স্ল্যাশ টেস্ট, এবার আমরা এটাকে রিফ্রেশ করি, চলে আসছে না? জি স্যার। অর্থাৎ আমাদের এখানে যদি কোনো অন্য কোনো ফোল্ডারে থাকে ইমেজটা, তাহলে আমাদের এইখানে কিন্তু স্ল্যাশ দিয়ে দিয়ে লিখতে হবে। যদি আরেকটা ফোল্ডার হতো তাহলে স্ল্যাশ দিয়ে সেই ফোল্ডারের নাম, তারপর স্ল্যাশ দিয়ে ইমেজের নামটা দিতে হতো এবং টাইপটা লিখতে হতো। তাহলে আমাদের ইমেজ, মোটামুটি একটা ইমেজ কিভাবে আনা যায় সেটা সহজে বুঝতে পারলাম। জি স্যার। এখন এখন কি দেখতে পাচ্ছ? পিডিএফ ফাইলটা। পিডিএফ ফাইলটা, আচ্ছা ঠিক আছে। এখন সেট ইমেজ লোকেশন যেটা বললাম, সেটা যে যদি কোনো একটা অন্য কোনো ফোল্ডারে থাকে তাহলে সেটার লোকেশন আমার এখানে, অর্থাৎ সেই ফোল্ডারের নামটা দিতে হবে, তারপর ব্যাকস্ল্যাশ, তারপর হচ্ছে টেস্টের ইমেজের নাম দিতে হবে। সেট ইমেজ ওয়াইড এবং হাইট, অর্থাৎ ইমেজটা কতটুকু বড় ছোট হবে। যেমন আমরা এখানে যে ইমেজটা দেখছি, এই ইমেজটা কি বড় আছে না? আমরা যদি এই ইমেজটাকে নির্দিষ্ট একটা ওয়াইড মনে করি 200 হবে, বা ওয়াইড 300, হাইট হবে হচ্ছে 200 পিক্সেল, এরকম যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের এখানে নতুন অ্যাট্রিবিউট, অর্থাৎ ইমেজের ভেতর আবার নতুন অ্যাট্রিবিউট দিতে যাবে। যেমন স্পেস দিয়ে হাইট ইকুয়াল টু ডাবল কোটেশন, হাইট আছে 200 পিক্সেল, ওয়াইড ইকুয়াল টু ওয়াইড আছে 300 পিক্সেল। এবার আমরা এটাকে সেভ করলাম, সেভ করে এটাকে রিফ্রেশ করি। এখন ইমেজটা ওয়াইড 300 পিক্সেল এবং হাইট 200 পিক্সেলে সাজানো হয়ে গেছে। তাহলে এর জন্য যে কোডটা, সেই কোডটা আছে এখানে, এখানে হাইট এবং ওয়াইড দেখা যায়। জি স্যার। তাহলে এই ধরনের আরো প্রপার্টি সেট করতে হবে, যেমন হাইট ওয়াইড গেল। তাহলে এখানে হাইট ওয়াইড সেট করার জন্য আমাদের এই যে এইভাবে হাইট, আমরা পিক্সেল না দিলেও, যদি পিক্সেল নাও লিখি তাহলে 150 লিখলে অটোমেটিক 150 পিক্সেল হিসেবেই ধরে নিই। এখানে যেমন পিক্সেলের উদাহরণটা পিক্সেল দেওয়া নেই। এরপর আছে ইমেজ বর্ডার, অর্থাৎ একটা ইমেজের যদি আমরা একটা বর্ডার দিতে চাই সাইড দিয়ে, তাহলে আমরা বর্ডার অ্যাট্রিবিউট দিব, বর্ডার ইকুয়াল টু 3 লিখে আমরা এটাকে রিফ্রেশ করি। এর সাইড দিয়ে একটা বর্ডার চলে আসছে না ইমেজের, ইমেজের সাইড দিয়ে একটা বর্ডার আসছে না? জি স্যার। হুম, স্যার বর্ডারটাকে শুধু কালোই হবে না অন্য রকমও করা যাবে? হ্যাঁ, অন্য কালার দেওয়া যাবে, বর্ডার কালার দিতে হবে। তাহলে আমরা এখানে ইমেজের বর্ডার দেখলাম। এখন দেখি
এখানে আছে সেট ইমেজ অ্যালাইনমেন্ট। ইমেজটাকে যদি আমরা অ্যালাইনমেন্ট আমরা রাইটে নিব নাকি লেফটে নিব এইভাবে যদি সাজাতে চাই, তখন আমরা অ্যালাইন অ্যাট্রিবিউট দেব। অর্থাৎ এটা হচ্ছে কি অ্যাট্রিবিউট, আর ডান সাইডে যেটা থাকবে সমান সমানের পরে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। তাহলে অ্যালাইন রাইট এটা দিলে কি হবে আমাদের ইমেজটা স্পেস, হ্যাঁ অ্যালাইন রাইট। সেভ করি, এটাকে রিফ্রেশ দেই, এটা কি ইমেজটা কোথায় গেল? ডাইনে চলে ডান গেল, দিকে। না? তাহলে অ্যালাইন রাইট, অ্যালাইন লেফটে তো নরমালি ডিফল্ট হিসেবে থাকবে অ্যালাইন মিডিল, অ্যালাইন সেন্টার। আচ্ছা কাজ করছে না এর জন্য। তারপর দেখি অ্যালাইন রাইটে ডান সাইডে চলে যাবে। এবার ইমেজের মোটামুটি এইগুলা দিয়ে কাজ করা যাবে। এখন আমরা আসি যে একটা টেবিল, HTML-এ আমরা অনেক সময় টেবিল তৈরি করার দরকার, হয়তো দরকার না টেবিল তৈরি করা? জি স্যার। তাহলে আমরা এখন টেবিল তৈরি করব। এখন টেবিল তৈরি করার জন্য আমাদের যেটা আছে টেবিল ট্যাগ ব্যবহার করতে হবে। সব সময় আমাদের প্রত্যেকটা কাজের জন্য একটা ট্যাগ লাগবে। টেবিলের জন্য আমাদের টেবিল ট্যাগ লাগবে। এখানে দেখা যাচ্ছে কি জি স্যার। কোডটা? এখন এইখানে খেয়াল করো, কোডটা দেখা যায় এবার? জি স্যার জি পিডিএফ। স্যার দেখা যায়। হ্যাঁ পিডিএফ, হ্যাঁ। তাহলে এখানে হচ্ছে আমরা যে বডির ভেতর আমরা যে টেবিল ট্যাগ শুরু করছি আর এখানে টেবিল দিয়ে শেষ করছি। এখন এইখানে টেবিলের ভিতর দুই ধরনের কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে রো, একটা হচ্ছে কলাম, তাই তো? এখন টেবিলের টেবিল ট্যাগ ব্যবহার করা হয়েছে এবং তার অ্যাট্রিবিউট হিসাবে দেওয়া হয়েছে অন, তাই তো? অন দেওয়ার কারণ কি, বর্ডার ইকুয়াল টু বর্ডারের অ্যাট্রিবিউট ভ্যালু হিসাবে দেওয়া হয়েছে অন। অন দেওয়ার কি কারণে অন দেওয়া হয়েছে? অন দেওয়ার কারণ হচ্ছে বর্ডার একটা দাগ দেখাবে। আমরা এটাকে এক্সিকিউট করে আমরা দেখতে পারবো। যেমন এরকম যদি একটা টেবিল তৈরি করতে চাই তখন আমাদের কিভাবে কোডটা লিখতে হবে, টেবিল বর্ডার অন, তারপর টিআর। টিআর বলতে বোঝায় টেবিলের রো, টিআর টেবিলের রো শেষ। এখন একটা রো শেষ, আমরা একটা রোর ভিতর কয়টা কলাম রাখছি? দুটো কলাম, তাই তো? একটা একটা আর একটা, তাই তো? দুটো কলাম। এখন দুটো কলামের জন্য আমার দুটো টিডি ব্যবহার করতে হবে, দুটো টিডি। অর্থাৎ টিআর এর জন্য একটা রো তৈরি হবে এবং টিডি এর জন্য দুটো কলাম তৈরি হবে। আবার আরেকটা রো এর জন্য আবার টিআর, আরেকটা টিআর ব্যবহার করতে হবে, টেবিল রো। আর টিডি টেবিল ডাটা, টিডি এর জন্য দুটো টিডি ব্যবহার করতে হবে। যেমন এই একটা টিডি শুরু, একটা টিডি শেষ, আবার একটা টিডি শুরু, একটা টিডি শেষ। এটার জন্য আরেকটা রো, এখানে দুটো রো এর কাজ হচ্ছে। অর্থাৎ একটা টেবিলের দুটো রো আর দুটো কলাম। আমরা এটাকে কপি করে নিয়ে এক্সিকিউট করে দেখি। স্যার আমরা টেবিল বর্ডার যদি 2 দিতাম সেক্ষেত্রে দাগ কি দুটো হতো? না, দাগটা একটু মোটা করবে। এটাকে ফাইল সেভ এস যাই, টেবিল সেভ। এবার আমরা টেবিলটাকে রান করে দেখি। আসছে টেবিল, দেখা যায়? জি স্যার। অর্থাৎ এখানে হচ্ছে টেবিলের তৈরি হয়েছে। এখন টেবিলের হচ্ছে এইভাবে, অর্থাৎ যদি আমরা চাইতাম ওই তুমি যেটা বললে যেটা হচ্ছে 2 দেই, 2 দিলে কি হবে?
2 দিয়ে সেভ করলাম, তারপর রিফ্রেশ করি, দেখবো দাগ বর্ডারটা একটু মোটা চলে আসছে না? আমরা যদি 5 জি স্যার। দিই আরো মোটা হয়েছে না? আমার আসছে। এখন আমরা যদি কিছুই না দেই, তখন কিন্তু কিছুই নাই। আগে আসলো না, হ্যাঁ, বর্ডার আসলো না। তাহলে কিন্তু এখানে কোনো বর্ডার নেই। অথবা যদি আমরা এটা যদি কিছু না দেওয়া বলতে বর্ডার এইটাকে আমি নাই লিখতাম, যদি লিখিনি, এটা জাস্ট টেবিল একটাই লিখছি আর কিছু লিখিনি, তখন আমাদের কি কাজ হবে? তখনও একই রকম থাকবে, কোনো বর্ডার কিছু থাকবে না। সেজন্য আমরা অন দিয়ে রাখলাম, যাতে একটা দাগ, টেবিলের যে দাগটা এটা যাতে বোঝা যায় যেটা একটা টেবিল। এরপর যদি আমরা আরেকটা রো তৈরি করতে চাই, তখন কি করব? মনে করি এর আরেকটা রো তৈরি করব, তখন রো টিডি 3 আউটার টেবিল রো। টিআর, রো তাই 3 তো? দিতে হবে। টিআর শুরু, হ্যাঁ ঠিক আছে। টিআর শেষ। টিয়ার ক্লোজ। এখন এর ভিতরে আমাদের কি করতে হবে? টিডি, টিডি রো টিডি 3 এখানে আমরা যা খুশি দিতে পারি, রো 3 কলাম অন টিডি শেষ। এবার আরেকটা টিডি, এখানে টিডি রো 3 কলাম 2। এবার আমরা এটাকে রান করি, সেভ করে। এখানে আরেকটা তৈরি হয়ে গেছে না? দেখা যায়? জি স্যার। জি স্যার। তাহলে আমরা এইভাবে টেবিলের, অর্থাৎ টেবিলের রো টিআর ট্যাগ দিয়ে, এবং টেবিলের ভিতর যদি আমরা একাধিক কলাম তৈরি করতে চাই, তখন আমরা টিডি দিতে হবে। আর বর্ডারের জন্য আমরা মোটা চিকন এগুলো দাগটা বুঝতে পারবো। টেবিল হেডিং, টেবিল হেডিং বলতে হচ্ছে টেবিলের সাধারণত উপরের দিকে আমরা লিখি কোন কলামে কি কি তথ্য আছে সেটা, যেমন নেম, রোল, তারপর হচ্ছে অ্যাড্রেস, এরকম কিছু যদি লিখি, তখন সেটাকে আমরা টি আর এ লিখবো, এবং ওই কন্টেন্টটুকুকে টিডি তে না লিখে টিএইচ, অর্থাৎ টেবিল হেডিং, টিএইচ Table ট্যাগের ভিতর লিখবো, অর্থাৎ টিএইচ শুরু টিএইচ শেষ। এর কারণে কি হবে? ওই লেখাটাকে একটু বোল্ড করে দেখাবে, যেমন একটা রো যদি তৈরি হয়, হ্যাঁ, এই যে লেখাটা যেমন নেম এবং স্যালারি, যে লেখাটা এটা আসছে একটু কি আসছে, একটু বোল্ড চলে আসছে না? টিএইচ ট্যাগে লেখার কারণে এইটা আসছে শুধু। এরপরে টেবিলের কাজ গেল সেল প্যাডিং এবং সেল স্পেসিং। সেল প্যাডিং অর্থাৎ আমরা একটা টেবিলের ভিতর যখন লিখি, তখন কতটুকু জায়গা সে সেলের ভিতর নিবে, সেইটা আমরা নির্ধারণ করব সেল প্যাডিং দিয়ে। যেমন এখানে বলা আছে, দেয়ার আর টু অ্যাট্রিবিউটস কল্ড সেল প্যাডিং অ্যান্ড সেল স্পেসিং হুইচ you will use to adjust the white space in your table cells. The cell spacing attribute defines the width of the border, while খেয়াল করো যে সেল স্পেসিংটা বর্ডারের ওয়াইড কতটুকু হবে সেটা, আর সেল প্যাডিং অর্থাৎ আমরা যে লেখাটা শুরু হবে সেই লেখাটা বর্ডার থেকে কতটুকু দূরত্বে সেটা প্রিন্ট হবে। বুঝতে পারলাম? অর্থাৎ একটা বর্ডার দাগ আছে মনে করো এখানে, এই যে একটা বর্ডার, এখন বর্ডার এন, নেম লেখাটা একেবারে ডিফল্ট হিসেবে নেমটা কিন্তু বর্ডারের থেকেই শুরু হবে, অর্থাৎ বর্ডারের সাথে মিশে শুরু হবে। আর যখন আমরা প্যাডিং দিব, তখন এন এর বাম পাশে কিছুটা জায়গা সে ফাঁকা রাখবে, এবং কত পিক্সেল ফাঁকা রাখবে সেটা সেল প্যাডিং দিয়ে আমরা 5 পিক্সেল ফাঁকা রাখবে।
আর সেল স্পেসিং বলতে হচ্ছে আমরা যে এই যে ইয়েটা দেওয়া হয়েছে, অর্থাৎ যে বর্ডারটা দেওয়া হলো, বর্ডারটা কতটুকু জায়গা নিবে। যেমন সেল স্পেসিং অ্যাট্রিবিউট ডিফাইন্স দ্য ওয়াইড অফ দ্য বর্ডার, অর্থাৎ বর্ডারটার জন্য কতটুকু ওয়াইড জায়গা নিবে সেটা হচ্ছে সেল স্পেসিং। আর সেল প্যাডিংটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন সেল বর্ডার অ্যান্ড দ্য কন্টেন্ট উইথিন এ সেল, অর্থাৎ একটা সেলের ভেতরে যে কন্টেন্টটুকু লিখবো সেটুকু তার থেকে সেলের যে বর্ডার তার দূরত্ব, তার ভিতরে একটা গ্যাপ তৈরি হবে, সেটাকে বলা হচ্ছে সেল প্যাডিং। তাহলে আমরা এটুকু কপি করে নিয়ে যাই। এটাকে রান করি। এখন এই যে আর এর সাথে যে এই যে প্রত্যেকটা বর্ডারের ভিতরে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়েছে না, আমরা এখানে স্পেসিং এর জায়গায় 10 দিয়ে দিই, দেখা যায় জি স্যার। বর্ডারের ভিতরে গ্যাপ তৈরি হয়েছে প্রত্যেকটা। এইখানে টেক্সট জন্য যে সেলটা তার থেকে ভেতরে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়েছে, তাই তো? এবার আমরা যদি চাই যে এই বর্ডারের যে দাগটা, এই দাগের থেকে কতটুকু জায়গা প্যাডিং রাখবে, যদি এখানে যদি আমরা প্যাডিং যদি যে 0, তাহলে কিন্তু এই যে রমেশ রহমান এইখানে কিন্তু এর সাথে কোনো গ্যাপ থাকবে না, ঠিক আছে? এটা কিন্তু দাগের সাথে সাথে কিন্তু এই লেখাটা বোঝাচ্ছে, তাই তো, তাই না? জি স্যার। এখন এই যে যদি আমরা প্যাডিং যদি দিয়ে দেই 5 বা 6, তখন এইখানে রমেশের সাথে এই যে লেফট সাইডে যে বারটা তার ভিতর একটা গ্যাপ, অর্থাৎ একটা প্যাডিং নিয়ে নেবে, প্রত্যেকটা লেখার সাথে একটা প্যাডিং নিয়ে নেবে। এটা হচ্ছে বলা হয় সেল প্যাডিং। আর সেল স্পেসিং অর্থাৎ এই যে দাগ, যে টেবিলের যে বর্ডারটা, এই বর্ডারটার সাথে নিজেদের ভেতর কতটুকু ওয়াইড হবে সেটা হচ্ছে সেল স্পেসিং। তারপরে যাই, এবার আসি কলাম স্প্যান এবং রো স্প্যান। কলাম স্প্যান বলতে হচ্ছে আমরা যদি এখানে যেমন কলাম যেমন এরকম, কলাম স্প্যান বলতেছে আমরা এখানে একাধিক কলামকে একত্রিত করে ফেলবে, ঠিক আছে? এইটা কলাম স্প্যান। অর্থাৎ এইখানে কয়টা রো ছিল, কয়টা কলাম ছিল, একটা দুটো তিনটা না, তিনটা কলাম, কিন্তু এখানে কিন্তু একটা কলামে নিয়ে আসছে। আবার রো স্প্যান দিয়ে এখানে কয়টা রো ছিল, একটা দুটো তিনটে চারটে রো, কিন্তু এইখানে দেখো এই সেলটা দুটো রো এর জায়গা সে দখল করছে। তাহলে এটাকে করতে হবে হচ্ছে কলাম স্প্যান এবং রো স্প্যান ব্যবহার করে। যেমন আমরা এই কোডটুকু কপি করে আমরা রান করে দেখি। এখানে দুটো রো, অর্থাৎ রো স্প্যান দিয়ে কাজ করে। এখন রো স্প্যানের ক্ষেত্রে আমরা কয়টা রোকে ইয়ে করছি, মার্জ করছি, দুটো রোকে। তাহলে আমরা এখানে কি লিখতে হবে, কি করে আমরা প্রথমে দেখি। টেবিল বর্ডার অন, এর কারণে কি হবে, একটা টেবিল তৈরি হবে, তার বর্ডার গুলো কি একটা চিকন লাইনে দেখা যাবে। এবার টিআর দিয়ে একটা রো তৈরি হবে, কলাম 1 কলাম 2 কলাম 3, এর জন্য প্রথম রোটা তৈরি হবে, সে রোটা কোনটা, এটা কলাম 1 কলাম 2 কলাম 3, বোঝা গেল? জি স্যার। এরপরে আমাদের দ্বিতীয় পার্টে এসে প্রথম রোটা কি হচ্ছে, দুটো কলাম দুটো রো এর জায়গা নিয়ে নিবে। তাহলে আমাদের এখানে লেখা আমাদের পরের বার টিআর টিডি, অর্থাৎ টিডি বলতে প্রথম রো,
প্রথম রোর ক্ষেত্রে রো স্প্যান 2 লেখা মানে প্রথম রো এর ক্ষেত্রে দুটো রোকে নিয়ে নিবে, অর্থাৎ প্রথম কলামটা টিডি বলতেছে প্রথম কলামটা নিয়ে নিবে দুটো রো এর জায়গা, অর্থাৎ এই প্রথম কলামটা নিয়ে নিবে এই রো আর এবং রো 1 এবং রো 2 দুটো রো এর জায়গা নিয়ে নিল। এরপর দুটো জায়গা যখন নিয়ে নিবে তারপরে আমাদের কি দিতে হবে, তারপরে আমাদের প্রথমে টিডি দিয়ে একটা কাজ হলো এবং এর ভিতর লেখা হয়েছে জাস্ট রো 1 সেল 1, এরপর পরের টিডি রো 1 সেল 2, তারপর টিডি রো 1 সেল 3, তারপর টিআর এর কাজ শেষ। এই যাচ্ছে দ্বিতীয় অর্থাৎ 8 এর কাজ হলো, এইটুকুর কাজ, অর্থাৎ এটুকু সিলেক্ট করা দেখা যাচ্ছে। জি স্যার। তো রো 1 সেল 1 নিল আসছে, রো স্প্যান যেহেতু 2 করা হয়েছে দুটো রো এর জন্য নিয়ে নিল। এর পরের গুলো কি হলো, পরের টিডি গুলো একটা একটা সেলের জন্য অর্থাৎ এক একটা কলামের জন্য নিয়ে নিল। এর পরবর্তীবার এসে কি আমাদের কলাম 1 এর ডাটা কি বসানো লাগবে? পরের বার কলাম 1 এর ডাটা কিন্তু আর বসানো লাগবে না। এখানে দেখো কোডে কি চেঞ্জ আসবে। পরের টিআর এর ক্ষেত্রে কি হবে, টিডি রো 2 সেল 2, অর্থাৎ সেল 1 এর কিন্তু কোনো ডাটা লাগবে না এবং টিডি এর কাজ শেষ। আবার আরেকটা টিডি রো 2 সেল 3, এই টিডি এর কাজ শেষ। অর্থাৎ দুটো রো এর দুটো কলামের ভ্যালু বসালেই কিন্তু হয়ে যাচ্ছে। তার কারণ কি, প্রথমে কিন্তু রো স্প্যানিং এর মাধ্যমে দুটো রোকে আমরা কি করছি, মার্জ করে ফেলছি। অর্থাৎ এই যে রো 1 সেল 1 যে ডাটাটা এ কিন্তু দুটো রো এর জন্য জায়গা নিয়ে নিল এবং এ আছে দ্বিতীয় সেলের জন্য, এটা তৃতীয় সেলের জন্য জায়গা নিল। এরপর এইটা নিল, অর্থাৎ এই যে টিআর পরবর্তী যে টিআর এ রো 2 সেল 2 এর জন্য জায়গা নেবে আর রো 2 সেল 3 এর জন্য জায়গা নেবে, প্রথম কলামের জন্য সেটা নিবে না। এরপর আসে হচ্ছে লাস্ট স্টেপ বলছে কলাম স্প্যান 3। কলাম স্প্যান 3 বলতেছে তিনটা কলামকে একত্রিত করে ফেলবে, অর্থাৎ কলাম স্প্যান 3 রো 3 সেল 1, অর্থাৎ এই ক্ষেত্রে একটা ভ্যালু দিলেই সেটা নিয়ে নেবে। অর্থাৎ টিডি এর ভেতর টিআর বলতে তৃতীয় রো তৈরি হবে এবং টিডি কলাম স্প্যান 3 বলতে তিনটা কলামের মান, তিনটা কলামকে একটা কলাম করে ফেলবে, তিনটা কলাম, এবং সেই কলামের ভ্যালু থাকবে কোন টেক্সটটুকু, রো 3 সেল 3, অর্থাৎ এইটা, এই রো 3 সেল 3। তাহলে এইটার জন্য করা হয়েছে কি রো স্প্যানিং এবং এইটার জন্য করা হয়েছে কলাম স্প্যান 3। তখন কিন্তু যে ভ্যালুটা দেওয়া আছে সেই ভ্যালুটা তিনটা। যদি আমরা কলাম স্প্যান 2 করতাম তখন কি হতো, কি চেঞ্জ করতে হবে বলো? যদি আমরা এখানে কলাম স্প্যান যদি 2 করতাম তখন আমরা আরেকটা টিডি এর ভ্যালু বসাতে হবে না, তাই তো? টিডি এর ভেতর আমরা যে টেক্সট দিব সেটা হচ্ছে রো 3 সেল 2। এটা আমরা রিফ্রেশ করি, চলে আসছে। এই যে এটা চলে আসছে না একটা, তার মানে আমরা এটা দিয়ে করলাম দুটো রো কে মার্জ করলাম, এটিতে দুটো কলামকে মার্জ করলাম আর এটা জায়গা থেকে গেল। আবার যদি আমরা তিনটে রোকে যদি এক করতাম তখন কি হবে বিষয়টা, মনে করো এটা এবং এটা, এই লাইন এই কলাম 1 বরাবর তিনটাকে এক করব, অর্থাৎ রো 1 রো 2 এবং রো 3 তিনটা এক হবে। তখন আমাদের কি চেঞ্জ করতে হবে, যায় এটা রো স্প্যান 3 করতে হবে, তাই তো? হ্যাঁ, রো স্প্যান 3 করলে তাহলে তিনটার জন্য তৃতীয় এটা চলে গেল, এটা দ্বিতীয়টা, এটা তৃতীয়টা। তারপর এবার আমরা যখন বসাবো তখন দুটো ভ্যালু, এবং তারপরটা আমরা যখন বসাবো তখন যদি কলাম স্প্যান দিয়ে একটা দেই এটা তখন আর দেওয়ার দরকার হবে না, এটা তখন এক্সট্রা হয়ে যাবে টিডি।
অর্থাৎ পরেরটা দুটো মার্জ হয়ে যাবে। তাহলে আমরা এখন দেখি, ঠিক আছে। আর প্রথম রো 3টা নিয়ে নিল এর জন্য এবং পরের দুটোর জন্য এ মার্জ হলো। তাহলে আমরা এরপরে আসি। কত সময় হলো ক্লাস? তোমাদের কি সময় বেশি হয়ে যাচ্ছে? স্যার আমাদের সমস্যা নেই। সমস্যা নাই, তাই তো? না স্যার। আচ্ছা, ঠিক আছে, এখন দেখি সমস্যা নেই। টেবিলের ব্যাকগ্রাউন্ড। টেবিলের ব্যাকগ্রাউন্ড বিজি কালার। ব্যাকগ্রাউন্ড দিতে গেলে বিজি কালার দিতে হবে। যদি প্রত্যেকটা টেবিলের আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে চাই, তখনই যে টেবিলের যে আমরা ইয়ে লিখছিলাম, ট্যাগ লিখছিলাম, বর্ডার অন লিখছিলাম, তারপর আমরা বর্ডার কালার গ্রিন এবং বিজি কালার ইয়েলো, অর্থাৎ বিজি কালার দিলে সেটা আছে টেবিলের যে ব্যাকগ্রাউন্ড সেটা কালার চেঞ্জ হবে। যেমন আমরা যদি এই টেবিলে যদি চেঞ্জ করতে চাই বর্ডার অন বিজি কালার ইয়েলো, এটাকে আমরা রান করি, রিফ্রেশ করি, ইয়েলো কালার হয়ে গেছে না? জি স্যার। তার মানে আমরা কি চেঞ্জ করলাম এখানে? জাস্ট বিজি কালার। আমরা যদি বর্ডার কালার চেঞ্জ করতে চাই, বর্ডার কালার টেক্সট BORDER বর্ডার কালার গ্রিন। কিন্তু এটা তো হচ্ছে এর জন্য এক্সিকিউট, বর্ডার কালার গ্রিন আসছে, জি স্যার। খেয়াল করে বর্ডার কালার গ্রিন, তাই তো? যদি আমরা বর্ডার কালার রেড দিয়ে দেই, আসছে না রেড? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা বর্ডার কালার এবং বিজি কালার দেখলাম, এরকম তৈরি হবে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? না, শুনতে পাচ্ছি না। টেবিল ব্যাকগ্রাউন্ড। এখন দেখি টেবিলের ব্যাকগ্রাউন্ড কালারে আমরা একটা ইমেজ সেট করতে পারি। যে ব্যাকগ্রাউন্ডে আমরা যদি কোনো একটা কালার না দিয়ে আমরা একটা ইমেজই দিতে পারি, তখন আমাদের অ্যাট্রিবিউট লিখতে হবে বর্ডার কালার গেল গ্রিন, কিন্তু ব্যাকগ্রাউন্ড ইকুয়াল টু, আগে লিখছিলাম হচ্ছে বিজি কালার, সে যা লিখতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইকুয়াল টু ইমেজ স্ল্যাশ test.png। তাহলে আমরা এখানে যাই, এখানে আমাদের বর্ডার ব্যাকগ্রাউন্ড কালার বিজি কালার দিতে হতো, কালারের জন্য আমাদের এখন দিতে হবে ব্যাকগ্রাউন্ড, আমাদের যেহেতু যে ফোল্ডার সেভ করছি সেটা আছে ইমেজ নামে, test.png নাকি জেপিজি, তাই না? জেপিজি। জি স্যার। জেপিজি সেভ করলাম। তারপরে আমরা যাই, এখানে রিফ্রেশ করি, চলে আসছে। ওর কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা, ওইটা কিন্তু ইমেজটা যেহেতু বড় ছিল সেই ইমেজটা অনুযায়ী সাজায় গেছে, তাই না? টেবিলের ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইমেজটা আসছে। তাহলে এইভাবে আমরা একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ শো করতে পারবো। টেবিল হাইট এবং ওয়াইড, যে টেবিলটাকে আমরা কতটুকু হাইট করব কতটুকু ওয়াইড করব সেটার জন্য আমরা টেবিল এই ট্যাগের ভেতরে আমরা ওয়াইড এবং হাইট বলে দুটো অ্যাট্রিবিউট সেট করা যায়। টেবিল ট্যাগের ভিতরে ওয়াইড এবং হাইট, ওয়াইড 400, হাইট 150,
দিলাম, দেওয়ার পরে আমরা এটাকে রিফ্রেশ করি। ওই অনুযায়ী সাজা গেছে কিন্তু, অর্থাৎ কি কি সাইজ 400 ওয়ার্ড এবং হাইট 150, এই বরাবর ওয়ার্ড 400, হাইট 100। যদি আমরা যদি এই যে ওয়ার্ড দিই 400 পিক্সেল না দিয়ে 100% দেই, তাহলে আমাদের পুরো স্ক্রিন নিয়ে নেবে। এখন আমরা যদি ব্রাউজারের যদি এখানে ডিসপ্লে বড় করি ছোট করি, তারপরও সেটা পুরো স্ক্রিনেই কিন্তু থাকবে। আমি স্ক্রলিং করলেও একই রকম সাইজ কিন্তু ওই অনুযায়ী বাড়ায় নিবে কমায় নিবে। ঠিক আছে, বোঝা গেল? জি স্যার। জি স্যার। হ্যাঁ তাহলে টেবিলের সাইজ, টেবিলের ক্যাপশন, ক্যাপশন ট্যাগের মাধ্যমে টেবিলের ক্যাপশন বলতে যে কোনো নাম দেওয়া, যেমন ক্যাপশন দিস ইজ দা ক্যাপশন, অর্থাৎ একটা টেবিলের নিচে বা সাইডে একটা নাম দেখাবে, যেমন এই যে দিস ইজ দা ক্যাপশন, এটা টেবিলের নামের উপরে থাকবে। এটা লেখার জন্য আমাদের লিখতে হবে একটা ক্যাপশন ট্যাগ, অর্থাৎ টেবিল ট্যাগের নিচেই ক্যাপশন লিখে দিস ইজ দা ক্যাপশন এতে লিখলে টেবিল ট্যাগ টিআর এর উপরে ক্যাপশন, এটাকে আমরা রিফ্রেশ করি, এই যে দিস ইজ দা ক্যাপশন, অর্থাৎ এটা টেবিলের ক্যাপশন যে কোনো নাম, যে এটা টেবিল 1 টেবিল 2 এরকম নাম হতে পারে, তাই না? বিষয়বস্তুর কি তথ্য সেই তার উপর ভিত্তি করে। টেবিল হেডার, বডি এন্ড ফুটার। টেবিল হেডার এর ক্ষেত্রে আমরা যে ট্যাগ ব্যবহার করতে টি হেড, টেবিল হেড, টেবিল বডি টি বডি, টেবিল ফুটার টি ফুট। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যদি একটা টেবিল মনে করি, এখানে একটা টেবিল দেখা যাচ্ছে, টেবিলের হেডার, এটা হেডার, এটা হচ্ছে ফুটার এবং টেবিল সেল, টেবিল ডাটা। যেমন এখানে টেবিল ট্যাগ ব্যবহার করব, টেবিলের ওয়ার্ড আছে 100%, অর্থাৎ পুরো স্ক্রিন ব্যাপী নিবে। এবার টেবিল হেড এই ট্যাগ ব্যবহার করলে সেটা বুঝবে যে এই রোটা হেডারের রো। আর টেবিল ফুটার টি ফুট লিখে তার ভিতরে যদি আরেকটা রো তৈরি করি, সেটা সে ধরে নিবে এটা ফুটারের রো। এবং টি বডির ভেতর যদি আমরা যদি একটা রো তৈরি করি, এইগুলো সব টি বডির, অর্থাৎ এই যে এইগুলো, অর্থাৎ এইগুলো হচ্ছে টেবিল বডির, এটা হচ্ছে ফুটার, এটা হচ্ছে হেডার। নেস্টেড টেবিল, নেস্টেড বলতে কি বোঝায়? নেস্টেড বলতে তোমরা সিতে নেস্টেড লুপ এগুলো পড়ছো না? জি স্যার। জি স্যার, একটা একটার ভিতরে একটা আরেকটা। লুপের ভিতর একটা, হ্যাঁ, যেটা আছে এক্স এর মান 1 বাড়বে, তার ভিতর ওয়াই এর মান 1 থেকে 10 পর্যন্ত হবে, আবার এক্স এর মান 2 হবে, ওয়াই এর হ্যাঁ, মান 1 থেকে 10 পর্যন্ত হবে, এরকম। আবার 10 পর্যন্ত। অর্থাৎ একটা ফরের ভিতর ফর। হ্যাঁ, টেবিলের ভিতরও একটা সেলের ভিতরে তো একটা টেবিল ইনসার্ট করা লাগতে পারে, তাই না? তখন আমাদের কি হবে? তখন এই যেমন একটা টিডি একটা সেলের ভিতরে আবার একটা টেবিল ইনসার্ট করতে হবে, এই যে তার ভিতর আবার টেবিল ট্যাগ ব্যবহার করতে হবে। টেবিল ট্যাগ ব্যবহার করে তার ভিতর টিএইচ এর নেম, টিএইচ এর স্যালারি, টিআর শেষ, টিআর আরটা শুরু, এই টেবিল ট্যাগ শেষ, এই টিডি এর কাজ শেষ। এর আউটপুটটা দেখি কেমন হবে। এই যে একটা টেবিল, পুরো একটা টেবিলের ভিতরে আবার আরেকটা টেবিল ইনসার্ট করা, টিআর এর কাজ শেষ, টেবিলের কাজ শেষ। এটা কিন্তু একটা টেবিলের ভেতর, দেখো বর্ডারটা দেখলে বোঝা যাচ্ছে যে বর্ডারটা কিন্তু একটা টেবিল, তাই না? এটাকে রান করলে আরো ভালো বুঝতে পারবা। এই গেল একটা অংশ, উপরের অংশ কপি করি। এখন এখানে কিন্তু একটা আগে টেবিল আছে, তার ভিতর একটা টেবিল। আমরা যদি এখানে একটা রো তৈরি করতাম তাহলে আরো ভালো বোঝা যাবে। এই টেবিল শেষ, তো এর ভিতর একটা আরেকটা রো তৈরি করব,
আর শেষ ডি শেষ দুই তিন চার এক দুই তিন চার এখানে দেখি টেবিলে কয়টা কলাম আছে এক দুই দুটো আছে আচ্ছা সমস্যা নেই আমরা এটা রান করি তাহলে এখানে কিন্তু এই যে এখানে কিন্তু টেবিলটা কি হচ্ছে টেবিলটা চারটা কি ছিল চারটা কলাম ছিল তার ভিতরে একটা সেলের ভিতরে আর একটা টেবিল তাই না বুঝতে পারছো না স্যার হ্যাঁ একটা একটা টেবিল তার ভিতরে একটা সেল এই সেলের ভিতরে আরেকটা টেবিল ইনসার্ট করা বুঝতে পারো না জি স্যার জি স্যার জি স্যার বুঝেছি অর্থাৎ একটা টেবিল সেই টেবিলের ভিতর মনে করো এইখানে একটা টেবিল হেডার এইখানে একটা টেবিল হ্যাঁ এইখানে একটা টেবিল দিয়ে প্রথম একটা টেবিল তৈরি করলে এই টেবিলের কাজ শেষ এখন ওর ভিতর প্রথম যে রোটা তৈরি করলে তার ভিতর আরেকটা একটা টিডি দিলে প্রথম রো এর প্রথম টিডি তার ভিতরে কিন্তু আরেকটা টেবিল ইনসার্ট করলে এই যে অর্থাৎ ওই টেবিলের টিডি এর ভেতর টেবিল ডাটা একটা সেল হতো যেখানে সেখানে আরেকটা টেবিলকে ইনসার্ট করলে এর জন্য এটাকে বলা হয়েছে নেস্টেড আচ্ছা মোটামুটি আজকে টেবিল পর্যন্তই থাক তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করো এবং এরপরে তোমরা এই HTML যে লিস্ট বিভিন্ন ধরনের লিস্ট আছে এগুলো একটু দেখে রেখো পরে ক্লাসে সামনের শনিবারে তোমাদের আবার ক্লাস দিব ওকে তোমরা কতজন আছো এখন লাস্টে 15 জন স্যার আচ্ছা 15 জন অনেক তাহলে মোটামুটি তা তোমরা কি বুঝতে পারছো ক্লাসের তেমন কিছু যে কিভাবে আজকে তাহলে কি কি জিনিস আলোচনা হলো আজকে প্রথমে আলোচনা করছি কমেন্টস তাই তো স্যার কমেন্টস হ্যাঁ ছবি এটা HTML এর বিভিন্ন ধরনের কমেন্টস কিভাবে দেই তারপরে আমরা নিয়ে আলোচনা ইমেজের আকার আকৃতি এবং ইমেজটাকে কিভাবে শো করব কিভাবে একটা অন্য কোনো ড্রাইভে বা অন্য কোনো ফোল্ডারে থাকলে সেটাকে কিভাবে অ্যাক্সেস করব ইমেজের বর্ডার দেব কি করে ইমেজের পজিশন চেঞ্জ করব কি করে ইমেজের সাইজ হাইট ওয়াইড চেঞ্জ করব কি করে হ্যাঁ এইগুলো তারপর আবার টেবিলের রো কলাম তারপর সেল স্পেসিং সেল প্যাডিং তারপর কলাম স্প্যান রো স্প্যান অর্থাৎ একাধিক কলামকে যুক্ত করা একাধিক রোকে যুক্ত করা কিভাবে করা যায় এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তাহলে তোমরা এগুলো একটু ভালো করে ইয়ে করো প্র্যাকটিস করো আর তোমাদের তো বিভিন্ন ধরনের গাইড নেট যেহেতু আছে সেহেতু নেট থেকে তোমরা বিভিন্ন ধরনের ডকুমেন্ট ডাউনলোড করে এগুলো একটু আরো ভালো করে শেখার চেষ্টা করো নেক্সট ক্লাস তাহলে শনিবারে আবার চলে আসবে সবাই আসা তো অনেক সহজ পায়ে হেঁটে আসা লাগবে না বাসায় বসে কম্পিউটার লগ ইন করে আসলেই হবে তাই তো আচ্ছা ওকে সবাই তাহলে ভালো থেকো গুড বাই